আমি এখন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে রয়েছি। এটি হলো ওইমিয়াকন। বেঁচে থাকতে আমি প্রায় 20 স্তরের বেশি পোশাক পরেছি, যার ওজন প্রায় 14 কেজি। 30 ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়া মানে এক লাফে 100 ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে যাওয়া। আর তাই আমি গ্লোভস, বুট আর প্যান্ট পরেছি, যার সবই রেইনডিয়ার লোম দিয়ে তৈরি, কিন্তু তবুও এগুলো যথেষ্ট নয়। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কিরকম এবং বাইরে যাওয়াটাই বেঁচে থাকার জন্য কত বড় লড়াই। বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাতায় বরফ জমতে শুরু করে আর ত্বকে জ্বালা অনুভব হয়। পুরো গ্রামটাই যেন পরিত্যক্ত। তীব্র ঠান্ডা আঙ্গুলের ডগা পুড়িয়ে দিয়েছে। ঠান্ডা শুধু মানুষ বা বন্যপ্রাণীকেই প্রভাবিত করে না, এটা সবকিছুকে থামিয়ে দেয়। ফোন ঠিকমতো কাজ করে না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বাইরে ফেলে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যে জমে যায়। মাটি সবসময় বরফে ঢাকা থাকায় এখানে কোনো ফলমূল বা সবজি জন্মায় না। আমরা মস্কো থেকে প্লেনে উঠে 7 ঘন্টা পূর্ব দিকে উড়ে যাই ইয়াকুৎস্কে। সেখান থেকে শুরু হয় 18 ঘন্টার 900 কিলোমিটার দীর্ঘ সড়ক যাত্রা। এখন রাত 2টা। অবশেষে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে। থার্মোমিটার দেখাচ্ছে -7.5 ডিগ্রি সেলসিয়াস। গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো আমরা যেন কোনো ভিন্ন গ্রহে এসে পৌঁছেছি। নাকের লোম পর্যন্ত জমে গিয়েছিল আর তাই প্রতি নিঃশ্বাসে খোঁচা অনুভব হচ্ছিল। শুষ্ক বাতাসে হঠাৎ করে প্রবল কাশি ওঠে, যেন থামছেই না। ওইমিয়াকন গ্রামে প্রায় 800 জন মানুষ 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করছেন। এখান থেকে বাইরে কাউকে দেখা প্রায় অসম্ভব। মনে হচ্ছে যেন সময়টাই এখানে থেমে গিয়েছে। এখানে প্রচন্ড ঠান্ডা। প্রায় 15 মিনিট ধরে হাঁটছি। দেখতে পাচ্ছেন আমার বন্ধুর চোখের পাতাগুলো বরফে জমে আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন তার উপরের ঠোঁটে একটি বড় বরফের ফোঁটা জমে আছে। ওইমিয়াকন আমাদের ভূমি পাহাড় দিয়ে ঘেরা। এখানে অসম্ভব রকমের ঠান্ডা পড়ে। তাপমাত্রা নেমে যায় -63 বা এমনকি -64 ডিগ্রি সেলসিয়াসে। যেহেতু ওইমিয়াকন একটি উপত্যকার মাঝে অবস্থিত, এখানে বাতাসের চলাচল কম। ঠান্ডা একবার জমে গেলে সেটা নড়ে না, ঠিক সেখানেই থেকে যায়। এই এলাকায় মাটির নিচের স্তর সারা বছর বরফে জমে থাকে। এই বরফের স্তরকে বলা হয় পার্মাফ্রস্ট, আর এটি 100 মিটার দীর্ঘায়িত হতে পারে। এই চরম ঠান্ডায় টিকে থাকতে গ্রামের মানুষরা একটি কেন্দ্রীয় হিটিং সিস্টেম গড়ে তুলেছেন। একটি মাত্র কয়লা চালিত বয়লার থেকে পাইপের মাধ্যমে বেশিরভাগ এলাকায় পৌঁছে দেওয়া হয় তাপ। এই ব্যবস্থাটি এক মুহূর্তের জন্য বন্ধ হওয়া চলবে না। এখানকার বাড়ির ভেতরের গঠন সাধারণ গ্রামীণ বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন। পুরো বাড়ি গরম রাখতে কেন্দ্রীয় বয়লার সাথে সংযুক্ত পাইপগুলো ঘরের মধ্য দিয়ে চলে যায়। প্রথমে মোটা কাঠের বিম দিয়ে সমতল একটি ভিত্তি বানানো হয়, আর এর উপর বসানো হয় মূল কাঠের গাঁথুনি। এরপরে দেওয়া হয় 30 সেন্টিমিটারের পুরুত্বের একটি সাবফ্লোর। এরপরে ইনসুলেশন এবং সবশেষে মেঝে। প্রতিটি দেয়াল 7 স্তরের উপাদান দিয়ে তৈরি। বাইরে থাকে কাঠ, এরপরে প্রধান ইনসুলেশনের বাধা হিসেবে থাকে বসাল্ট লোম, এরপরে প্লাস্টার, মেস, ফোম ইনসুলেশন, আরো এক স্তরের প্লাস্টার এবং সবশেষে ভিতরে কাঠের প্যানেল থাকে। জানালাগুলি 3 স্তরের কাচের, যা এই প্রচন্ড ঠান্ডা থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাদের ভিতরে ইনসুলেশনের জন্য ব্যবহৃত হয় সরাস্ট এবং মাটি। হিটিং সিস্টেমের সাথে এই ব্যবস্থা ঘরকে গরম রাখে। প্রতিটি বাড়িতে প্রবেশপথের প্রথম ঘরটিকে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা রাখা হয়। আমরা সামনের ঘরেই সবকিছু জমাট বাঁধিয়ে রাখি। এই ফ্রিজটি দেখো, একেবারেই প্রাকৃতিক। এখানে আমি দুধ আর মাংস জমিয়ে রাখি, ঠান্ডায় সংরক্ষণ করি। আপনারা নিশ্চয়ই দেখছেন, প্রবেশপথের এই প্রথম দুটি ঘর ব্যবহার করা হয় জিনিসপত্র মজুত রাখার জন্য এবং প্রাকৃতিক ফ্রিজ হিসেবে। এছাড়াও এই ঘরগুলো ভিতরের অংশকে সুরক্ষিত রাখতে বাফার হিসেবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের এই উপরের অংশগুলো বরফে আচ্ছন্ন হয়ে আছে, বিশেষ করে ছাদ। ওইমিয়াকনের দিনটা শুরু হয় খুব ভোরে। ইয়েভদোকিয়া এরই মধ্যে চলে গেছেন গবাদি পশুর খামারে। এখানকার খামারিরা ফ্রস্ট বাইট থেকে সংবেদনশীল টিস্যুগুলোকে রক্ষা করতে গরুগুলোকে কাপড় দিয়ে এভাবে মুড়ে রাখেন। এখন আর ওলান জমে যাওয়ার ঝুঁকি নেই, কিন্তু একবার দুধ বের হতে শুরু করলে তখন আমাদের খুব সাবধান থাকতে হবে। ওইমিয়াকনের প্রচন্ড ঠান্ডার কারণে ভবনে পানি সরবরাহের কোনো পাইপ নেই, থাকলে সঙ্গে সঙ্গে জমে যেত। তাই গরুগুলোকে প্রতিদিন প্রচন্ড ঠান্ডায় নদীতে গিয়ে পানি পান করতে হয়। একের পর এক গরুগুলো ঠান্ডার নরকে পা রাখছে, কারণ তারা জানে দেরি হলেই অসহনীয় হয়ে উঠবে এই ঠান্ডা। তাদের শরীরের লোম সঙ্গে সঙ্গে বরফে জমে শক্ত হয়ে যায়। নদীর এই অংশটুকু বরফে জমে না, কারণ এটি পাহাড় থেকে আসা সতেজ পানির ধারা। ভূগর্ভস্থ ঝর্ণার পানি নদীর সঙ্গে মিশে যায় এবং এই নদীকে বরফে জমা থেকে রক্ষা করে। হঠাৎ করে আমার পুরো মুখমণ্ডল অবশ হয়ে গেল। বাঁ পাশের পেশি আমি নাড়াতে পারছিলাম না, যেন মুখে প্যারালাইসিস হয়েছে। ইয়েভদোকিয়া খেয়াল করছিল ইতিমধ্যে আমার নাকও জমতে শুরু করেছে।
Ой, я тебе дам что-то. এটা কি ফ্রস্ট বাইট? হ্যাঁ অবশ্যই। ঠান্ডা রক্তনালীকে সংকুচিত করে এবং ধীরে ধীরে রক্ত সঞ্চালন কমে যায়। যথেষ্ট উষ্ণতা না পেলে প্রতিটি কোষের ভেতরের পানি বরফ কণায় পরিণত হয়, ফলে কোষ ফেটে যায়, তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয় এবং টিস্যু মারা যেতে শুরু করে। Надо закрыть. তোমার মুখ ঢেকে রাখতে হবে। Закрыли бы вот так. এইভাবে মুখ ঢেকে হাঁটো। সাবধানে থেকো, না হলে এটা কালো হয়ে যেতে পারে। এই মুহূর্ত থেকে ডকুমেন্টারি শুটিং শেষ হওয়া পর্যন্ত আমি আর 1-10 মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকতে পারবো না। তা না হলে ফ্রস্ট বাইটে আক্রান্ত হওয়া আমার নাক আরো খারাপের দিকে যাবে। ডকুমেন্টারির অগ্রগতির সঙ্গে সঙ্গে এখানে তাপমাত্রা আরো কমতে শুরু করেছে।